স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে শাহবাগে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে বলে উল্লেখ করেছেন মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চলমান শাহবাগ ব্লকেট কর্মসূচির মধ্যে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান তারা। শুক্রবার নিজের ফেসবুক পোস্টের শাহবাগের অবস্থান কর্মসূচি চালু রাখার আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও অভিযোগে বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। স্লোগানে স্লোগানে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো দলটিকে নিষিদ্ধের দাবি জানায় ছাত্র জনতা। এ সময় দাবি আদায় না হলে দেয়া হয় কঠোর আন্দোলনের হুমকি। চট্টগ্রামের আন্দারকিল্লা জামে মসজিদ থেকে জুমার নামাজের পর মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি লালদিঘি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি এখানে অক্ষমত্ব পোষণ না করে তাহলে বুঝে নিব তারা ওইটার যে ফেসিবাদের দূষণ। স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি, তেমনি ভাবে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুরো বাংলাদেশকে অচল করে দিব। খুলনা নগরীর ময়লাপুতায় সমাবেশ থেকে আওয়ামী লীগের বিচারের দাবি তোলেন বক্তারা। সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর রাজশাহীতে মার্চ ফর ব্যান আওয়ামী লীগ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তাদের বিচার না শেষ করতে পারবে ততক্ষণ পর্যন্ত হবে না ছাত্র জনতা রাজপথ ছাড়বে না। আমরা আজকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রজ্ঞাপন চাই। এক কথা এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এদিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ করে সর্বস্তরের ছাত্র জনতা। এছাড়া একই দাবিতে কিশোরগঞ্জ, নড়াইল, জয়পুরহাট, মোংলা ও নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। ডিবিসি নিউজ ডেস্ক। শেখ মুজিবুর রচিত 1974 সালের বিশেষ কালো আইনের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের উপাদান রয়েছে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের নতুন বাজারে ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে আছে। যদি বলেন কোথায় আছে, তাহলে বলবো শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও দল হিসেবে বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, কি বলছেন নেতাকর্মীরা এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রধান দাবিকে কেন্দ্র করে যে আন্দোলনটি চলছে শাহবাগ মোড়ে, সেটি কিন্তু এখন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা এই আন্দোলনটি শাহবাগে যে ছিল সেটি এখন সারা বাংলাদেশ যে ছড়িয়ে যাওয়ার একটি ঘোষণা আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই আন্দোলনটি গত পরশুদিন রাত থেকে শুরু হয়। আজকে সারা দিন আন্দোলন চলছে এবং এখনো শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি তারা চালিয়ে যাবেন। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের সময় সারা বাংলাদেশের যে যে জায়গায় আন্দোলন হয়েছে সব জায়গায় এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য একটি ঘোষণা আমরা আন্দোলনকারীদের নেতৃত্বের পক্ষ থেকে আমরা পেয়েছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এখানে জুলাই আন্দোলনের সময় যেই আন্দোলনগুলো হয়েছে এবং সেই উপলক্ষে যে গান এবং
তাদের যে স্থিরচিত্র তখনকার যে বিষয়গুলো সেগুলো এখন প্রদর্শনী হচ্ছে। নানান ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এক কথায় এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেটি কিন্তু এখন একেবারে আপনার স্থায়ী কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ না হয় সেই চালিয়ে যাবার ঘোষণার অংশ হিসেবে শাহবাগে কিন্তু বিপুল সংখ্যক আন্দোলনকারী এখানে অংশ নিয়েছেন। বিভিন্ন দল মত শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা এখানে রাতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখন প্রদর্শনীটি চলছে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ রেদওয়ানুল আপনাকে। দেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে তিনি আরও বলেন, নির্বাচিত সরকার আসলেই বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন। বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার চট্টগ্রাম আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়নে তারুণ্যের ভাবনা সেমিনার। এতে অংশ নেন দেশে বিদেশে থাকা স্ব জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব সহ একঝাঁক তরুণ। বিনিময় হয় নানা অভিজ্ঞতা। এ সময় কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়নের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেবল রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন নিশ্চিত করতে হবে। আপনি খালি পলিটিক্সকে ডেমোক্রেটাইজেশন করবেন আর ইকোনমিকে করবেন না, এটা হবে না। আপনাকে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এভরিবডি, বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে। বিএনপির এই নেতা বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে নির্বাচিত সরকারের প্রয়োজন। এখানে একটা বড় বিনিয়োগ আছে, বিএনপি ইজ কমিটেড ফর দ্যাট। টেকনোলজিক্যালি জাতিকে এগিয়ে আসতে হবে, সেটা আপনি এগ্রিকালচার হোক, সেটা সেবা হোক, সেটা আপনি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং হোক, সেটা সরকার পরিচালনা হোক। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে বিএনপিকে জোরালো উদ্যোগের আহ্বানও উঠে সেমিনারে। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে শুরু হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের 2 দিনব্যাপী টাউন হল মিটিং। শুক্রবার বন্দরনগরীর বেস্ট ওয়েস্টার্ন SKS হোটেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফাতুল্লাহ খান। প্রথম দিনে ব্যাংকের চট্টগ্রাম জোনের 20টি শাখার কর্মকর্তারা সভায় অংশ নেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভুইয়া ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রফাতুল্লাহ খান বলেন, সবাই মিলে কাজ করলেই আল আরাফাকে টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আর নয় আতঙ্ক, এখন থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় মিলবে ক্যান্সারের প্রতিষেধক। এমন বার্তা নিয়ে রংপুরের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি 5 তারকা হোটেলে সেমিনারের আয়োজন করে ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস। এতে অংশ নেন বিভাগের শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেমিনারে ব্রেস্ট ক্যান্সার ও কেমোথেরাপি নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। আলোচনায় উঠে আসে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও রোগী সচেতনতার গুরুত্ব। বিশেষজ্ঞরা বলেন, ক্যান্সার নিরাময়ে জনসচেতনতা ও তামাকজাত পণ্যের ব্যবহার পরিহার অত্যন্ত জরুরি। পরে সফল চিকিৎসকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিকন ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় অনেকে এলায়েন্স আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষ ক্যান্সার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে নিউজ পোর্টাল দ্য ওয়্যার। ওয়েবসাইটটি তথ্য প্রযুক্তি আইন 2000 অনুযায়ী ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে ব্লক করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদানকারী সংস্থাগুলো। ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের সেন্সরশিপ সংবিধানে নিশ্চিত করা মিডিয়ার স্বাধীনতার সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে দ্য ওয়্যার কর্তৃপক্ষ। এদিকে এই অযৌক্তিক ও স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছে দ্য ওয়্যার কর্তৃপক্ষ। আরও জানিয়েছে, এমন এক সময় এ পদক্ষেপ নেওয়া হয়েছে যখন সত্যভিত্তিক, বিবেকবান এবং যুক্তিনির্ভর সংবাদপত্র ভারতের জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে। তবে ওয়েবসাইটটি বন্ধের পেছনের কারণ এখনও স্পষ্ট করেনি দেশটির মন্ত্রণালয়। এদিকে এমন পরিস্থিতিতে পাঠকদের পাশে থাকার আহ্বান জানিয়েছে ওয়েবসাইটটি।
নতুন পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কার্ডিনালদের সঙ্গে প্রার্থনায় অংশ নিয়েছেন মার্কিন নাগরিক ক্যাথলিক চতুর্দশ লিও। স্থানীয় সময় শুক্রবার ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পোপ হিসেবে প্রথমবারের মতো ধর্মোপদেশ দেন তিনি। এ সময় চার্চের একজন বিশ্বস্ত প্রশাসক হিসেবে কাজ করার আকাঙ্ক্ষার কথাও জানান লিও। ক্যাথলিক চার্চ বিশ্বকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে বলেও আশা জানান লিও। এর আগে বৃহস্পতিবার ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে গোপন ভোটাভুটির মাধ্যমে 69 বছর বয়সী রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট পোপ নির্বাচিত হন। এরপর সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জনতার সামনে প্রথম ভাষণ দেন লিও চতুর্দশ। তার বক্তব্যে উঠে আসে পূর্বসূরি পোপ ফ্রান্সিসের শান্তির আহ্বান। আগামী 18 মে সেন্ট পিটার্স স্কোয়ারে আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে পোপ লিওর।